হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জানি তোমরা ওয়েট করতে করতে বিরক্ত হয়ে গেছো। কি করব বলো, আমি খুবই অসুস্থ। তো তোমরা আগের পার্টটা ভুলে গিয়ে থাকলে শেষের দিকটা একটু দেখে আসো, তাহলে আমার মনে হয়ে যাবে। যাই হোক, তো আমরা এই পার্টের শুরুতেই দেখতে পাই বর্তমানে ইয়াও ডাক্তারকে ডাকে। তখন ডাক্তার বলে জিংয়ের উপর দিয়ে অনেক মানসিক চাপ গেছে, যার জন্য সে হঠাৎ উঠে পড়েছে। উবাই বলে, তাহলে কি আমরা তাকে সিমুলেট করলে সে উঠে পড়বে? ডাক্তার বলে হ্যাঁ। যাই হোক, সবাই খুশি হয়ে যায়। আর জিং ভাবতে থাকে, আমি সবই শুনতে পাচ্ছি, খালি নড়তে পারছি না। ডাক্তার চলে গেলে ইয়াও বলে, উবাই তুমি তো সবসময় প্রিন্সের সাথে থাকো, তাহলে তুমি তো জানো যে সে কাকে পছন্দ করে, যার জন্য সে ওয়েট করে আছে। তাকে এখন নিয়ে আসলে জিং নিশ্চয়ই রিয়েক্ট করবে, উঠেও পড়তে পারে। উবাই ভাবে, আপনি সে, কিন্তু আমি মাস্টারকে প্রমিস করেছি যে কোনোদিন আপনাকে বলবো না। এজন্য ও বলে, আমি জানি না। তখনই ও আন্টির ঝাউয়ের টোকেন সেখানে পড়ে থাকতে দেখে, তাই ও তাড়াতাড়ি সেটা নিয়ে আন্টির কাছে যায় আর বলে, আপনি আপনার ছেলেকে পারমিশন দিয়েছেন আমার রুমে ঢুকতে, তাই না? আন্টি বলে, হ্যাঁ দিয়েছি, এতে তোমার না বলার কি আছে? আমি এই ম্যানশনের দায়িত্বে আছি, কাল এসে আজই তুমি সব দখল করতে চাইছো নাকি? ইয়াও বলে, আপনি তাকে পাঠিয়েছিলেন জিংকে মারার জন্য? যাও বলে, মানে কি? ও তো বলেছিল তোমার সাথে দেখা করবে। ইয়াও বলে, আপনার ছেলে জিংয়ের উপরে আক্রমণ করেছে, তাকে মারতে চেয়েছে, তাই তার দুটো হাত ভেঙে দেওয়া হয়েছে। এখন আমার কাছে প্রমাণ আছে যে আপনি এই টোকেনটা দিয়েছেন, তাই আপনারও শাস্তি হবে। দাসী সেটা কেড়ে নিয়ে চলে যায়। তখন ঝাও চিৎকার করতে থাকে যে একবার আমার মেয়ে আসুক, তোদের সবাইকে সে শিক্ষা দেবে। ইয়াও বাড়িতে এসে জিংকে খাইয়ে দিতে থাকে। তখন দাসী বলে, আজকে আপনার বউ ভাত, তাই আপনাকে নিজের বাড়িতে যেতে হবে। আফসোস, প্রিন্স যেতে পারবে না। ইয়াও বলে, সে যেতে পারবে না, এতেই আমি খুশি, যাতে জিং ভাবে আমাকে বিয়ে করে ও কি লজ্জিত। কিন্তু আসলে ইয়াও ভাবছিল, আমার বাবা মা ভাই আঙ্কেল কেউ বেঁচে নেই, ওখানে গেলেও কোনো লাভ নেই, তাই আমি শুধু চাই জিং তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। বাড়িতে বসে ও সবার মেমোরিয়াল ট্যাবলেটের সামনে আশীর্বাদ চায়। পরদিন যখন ও ফিরে আসে, তখন ন্যানি অনেক মন খারাপ করে বসেছিল। ইয়াও বলে, জিংয়ের কিছু হয়েছে? সে বলে, না, কিন্তু মিসেস ঝাওয়ের বড় মেয়ে লিহা চলে এসেছে। লিহা অনেক চালাক মেয়ে। একবার তো সে নগ্ন হয়ে প্রিন্সকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু পারেনি। এখন প্রিন্স কুমায় আছে, তাই আমার খুব ভয় হচ্ছে। ইয়াও বলে, চিন্তা করবেন না, ভেতরে কেউ যেতে পারবে না, আর বাকিটা আমি সামলে নেব। এদিকে আমরা লিহাকে দেখতে পাই, যাকে তার মা সবকিছু খুলে বলছিল, যে ইয়াও তাকে জ্বালিয়েছে, এমনকি সে তোমার ভাইকেও আটকে রেখেছে, শুনেছি তার নাকি হাত ভেঙে দিয়েছে। তুমি কিছু একটা করো। লিহা বলে, আমি বুঝতে পারছি ভাবির কষ্টটা, কারণ আমিও তো বিধবাই। তুমি চিন্তা করো না, আমার কাছে এমন অস্ত্র আছে যা দিয়ে ভাবিকে শায়েস্তা করা যাবে। এদিকে ইয়াও ভেতরে আসলে দেখতে পায় একটি দাসকে রক্ষী মারছে। ও জিজ্ঞেস করে, কি হয়েছে? রক্ষী বলে, এই ছেলে একটি দামি ফুলদানি ভেঙে ফেলেছে। তখন সেই দাস ইয়াওকে বলে, ম্যাডাম, আপনি আমাকে নিজের দাস বানান, আমি আমার সর্বস্ব দিয়ে আপনার সেবা করব। কিন্তু ইয়াও দাসের মুখ দেখে অবাক হয়ে যায়, কারণ তাকে দেখতে একদম ইউতাংয়ের মতো। ইয়াও বলে, ঠিক আছে, তুমি ঘোড়ার দেখাশোনা করো, তোমাকে আর কেউ মারবে না। দাস চেয়েছিল ইয়াওয়ের নিজের দাস হতে, কিন্তু পারেনি। তখন আমরা জানতে পারি আসলে লিহাই সেই দাসকে টাকা দিয়েছে, যেন ও ইয়াওকে ফাঁসাতে পারে। অন্যদিকে সে দাসকে আবারও মারা হচ্ছিল, কারণ সে ঠিকমতো কাজ করছে না। তখন সেখানে ইয়াও চলে আসে আর সেই দাসকে বাঁচিয়ে নিজের সাথে নিয়ে যায়। তখন দাস উল্টোপাল্টা কথা বলতে থাকে যে আমি আপনাকে খুশি করতে পারবো, আপনি আমাকে বাঁচিয়েছেন। এসব শুনে তো ইয়াও একদম হতবাক হয়ে যায়। ও নিচে বসে বলে, আমাকে একটা সুযোগ দিন। ততক্ষণে লিহা অনেক লোকজন নিয়ে সেখানে হাজির হয় আর বলে, দেখুন দেখুন, মেয়েটি কেমন খারাপ, দাসের সাথে অ্যাফেয়ার করছে। তখন দাস ইয়াওকে বলতে থাকে তাকে বাঁচাতে, যা শুনে ইয়াও বলে, মানে কি? সবাই ওর নামে বাজে কথা বলতে থাকে। কিন্তু তখনই পেছন থেকে হুইল চেয়ারে জিং চলে আসে। জিংকে দেখে সবাই অবাক হয়ে যায়। লিহা আবার তার গায়ে গিয়ে পড়ে যে, ভাইয়া দেখো না, তোমার স্ত্রীর ক্যারেক্টার ভালো না,
আন্টি বলে, ও আমার ছেলেকেও কারাগারে ঢুকিয়েছে। তখন জিং বলে, রক্ষী ধরো তাদের। আন্টি বলে, ধরো ধরো, এই মেয়েকে কারাগারে দাও। কিন্তু উল্টো গার্ডরা তাদেরই ধরে, যাতে ইয়াও অনেক খুশি হয়ে যায় যে জিং তাকে বিশ্বাস করেছে। ইয়াও সেই দাসকে বলে, তোমাকে দেখতে একদম যুবরাজের মতো, কিন্তু হঠাৎ তুমি এখানে আসলে কি করে? কে তোমাকে হায়ার করেছে? ভালোই ভালোই বলো, না হলে তোমাকে কসাইদের কাছে নিয়ে যাই। দাস ভয় পেয়ে বলে, লিহা, ও আমাকে বলেছে আপনাকে বদনাম করতে। জিং এসব শুনে বলে, আজ থেকে এই ম্যানশনের সকল দায়িত্ব ইয়াওয়ের, ওর উপরে কেউ কথা বলবে না, আর তাদের সবাইকে শাস্তি দিয়ে বাড়ি থেকে বের করে দাও। আন্টি, লিহা আর দাসকে নিয়ে যাওয়া হয়। তখন ইয়াও বলে, আপনি আমাকে বিশ্বাস কেন করলেন? জিং বলে, কারণ কুমায় থাকা অবস্থায় আমি তোমার সব কথা শুনতে পেতাম। ইয়াও বলে, ও আচ্ছা। পরে চিৎকার করে ওঠে যে, কি? আমি তো তার সামনে কত পেঁচাল পেরেছি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইয়াও বলেছে, আমি আর পারছি না, আমার পেট ফেটে যাচ্ছে, আমাকে কথা বলতেই হবে। আপনি কি জানেন, আজকে একটা দাস এসেছে যাকে দেখতে একদম যুবরাজের মতো, তাই আমি ওকে ঘোড়ার কাজে পাঠিয়ে দিয়েছি। আমি যুবরাজকে এই অবস্থাতেই দেখতে চাই, ঘৃণা করি তো। এসব শুনে জিং মনে মনে অনেক খুশি হচ্ছিল। যাই হোক, ইয়াও খুবই লজ্জা পাচ্ছিল যে আমি তার সামনে কত কথা বলেছি। তখন জিং বলে, আমি গোসল করতে যাব। ইয়াও বলে, আমি কি লোকেদের ডাক দেব? জিং বলে, না। ও বলে, কিন্তু আপনি যদি আবার অজ্ঞান হয়ে যান? জিং বলে, যদি তুমি আমাকে সাহায্য করতে চাও তাহলে আসতে পারো, অন্য কাউকে আনার দরকার নেই। এরপর ইয়াও অনেক লজ্জা পাচ্ছিল। তখন জিং তাকে ডাকে। ইয়াও ওর জামা খুলতে গেলে মনে পড়ে যে আগের জন্মে ও যতবারই ইউতাং এর কাছে যেতে চেয়েছে, ইউতাং ওকে দূরে ঠেলে দিয়েছে আর বলেছে, তুমি ডিসগাস্টিং। ইয়াও বলে, আপনার কি ডিসগাস্টিং মনে হচ্ছে? জিং ভাবে ইয়াও কি আমাকে ডিসগাস্টিং মনে করছে, তাই ও ইয়াওকে চলে যেতে বলে। ইয়াও বাইরে গিয়ে দাঁড়ায়, আর এদিকে জিং অনেক চিন্তা করছিল। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু জিং বের হয় না, তাই ইয়াও চিন্তায় পড়ে যায় যে জিং কি আবার অজ্ঞান হয়ে গেছে নাকি। ও ভেতরে আসলে হোঁচট খেয়ে পড়ে যায় সোজা জিং এর ওপরে। জিং ঘুমিয়ে পড়েছিল। ও ইয়াওকে দেখে হতবাক হয়ে যায় আর তার চোখ ধরে বলে, আমি কিছু গায়ে দেইনি, আর একটু আগে আমার ডিসগাস্টিং লাগেনি, তোমার লেগেছিল? ইয়াও বলে, আমার লাগবে কেন? আমার তো ভয় করছিল যে আপনার লাগবে। যা শুনে জিং খুশি হয়ে যায় যে আমি ভুল বুঝেছি। তাহলে রাতের বেলা ও ভাবতে থাকে, জিং এর ভালোবাসা আসলে কে? একজন প্রিন্স হয়ে সে তো যে কাউকে বিয়ে করতে পারত, আর এমন কোন মেয়ে যে তাকে বিয়ে করবে না? তখন জিং বলে, কি ভাবছো তুমি? ইয়াও ভাবে এটা জিজ্ঞেস করলে সে মনে করবে আমি জেলাস হচ্ছি। ও বলে, আপনি কি ভোজে যাবেন? জিং বলে, না, আমাকে অন্য কাজে যেতে হবে। ইয়াও তখন ঘুমিয়ে পড়ে। জিং ওকে বলতে চায় যে ও তাকেই পছন্দ করে, কিন্তু বলতে পারে না। যাই হোক, পরদিন ইয়াও ভোজে আসছিল। তখনই হঠাৎ ওদের গাড়ি থেমে যায়। দেখা যায় সামনে আরেকটি মেয়ে যার নাম তাংলি, সে সামনে দাঁড়িয়েছে। ইয়াও ভাবে, আগের জন্মে ও আমার জায়গা নিতে ইউতাংকে পটিয়েছিল। ইউতাং ওর জন্য আমাকে সহ্যও করতে পারেনি। তাংলি বলে, আমি আগে যাব, আমি আগে এসেছি। ইয়াও বলে, আমার পথ দূরে, আমি আগে এসেছি। তখন একটি লোক এসে তাংলির সাপোর্ট করে যে সে আগে এসেছে। ইয়াও বলে, আজব তো, আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি বেশি ঘেমে গেছি, অথচ তাংলি একদম ঠিক আছে। যাতে লোকটি ওকে ভেতরে যেতে বলে আর তাংলিকে সরি বলতে বলে। তাংলি সরি বলে ইয়াও চলে যায়। তখন তাংলি গাড়িতে উঠতে চাইলে ও পড়ে যায় আর গালে চোট পেয়ে যায়। ও রেগে দাসীকেই মেরে দেয় যে এবার আমি যুবরাজকে পটাবো কি করে। যাই হোক, এদিকে ইউসি বলতে থাকে, আজ এই ভোজে বিখ্যাত লেখক শিন ল্যাং আসবে। সে খুবই জনপ্রিয় উপন্যাস প্রকাশ করেছে। সে ক্রাউন প্রিন্সেস হলে অনেক ভালো হবে। ইয়াও ভেতরে আসলে ইউতান ওকেই দেখতে থাকে। তখন ইমপ্রেস জিজ্ঞেস করে, তোমার কেমন মেয়ে পছন্দ? ইউতান ইয়াওকে দেখে সব উল্টো কথা বলতে থাকে, যে যেরকম মেয়ে হাসে না, যে রান্না করতে পারে না, যার চোখ ছোট ছোট, যে খাটো আর শিক্ষিত। কারণ আমি স্ত্রী চাই, হাউসমেট চাই না। আপনি কি বলেন আন্টি? আপনি কি বিখ্যাত উপন্যাস লেখিকা শিন ল্যাংকে চেনেন? ইয়াও বলে, না, চিনি না, আর ভাবে আমি তো সেই লেখিকা। তখন ইউতান বলে, আজ শিন ল্যাং এখানে আসবে।
সে যেই হোক আমি তাকে বিয়ে করতে চাই। এটা শুনে ইয়াও অবাক হয়ে যায়। তখন ইউতান একটি মহিলাকে জিজ্ঞেস করে শিনল্যাং কোথায়। সে তো আজ সিক্রেট কোড পরে আসবে, যাকে দেখেই আপনি চিনতে পারবেন। ইয়াও সিক্রেট কোড পরে এসেছে, কিন্তু এই মহিলা তাংলিকে দেখে ভাবে ও শিনল্যাং, কারণ তাংলি পায়ে চোট পাওয়ার জন্য খুঁড়িয়ে হাঁটছিল আর মুখ কেটে যাওয়ায় ও মুখ ঢেকে রেখেছে। তাংলিকে সবাই শিনল্যাং বলছিল, যাতে ও প্রথমে অনেক অবাক হয়ে যায়, কিন্তু পরেই ভাবে আমি যদি শিনল্যাংয়ের পরিচয় নেই তাহলে যুবরাজ আমাকেই বিয়ে করবে। এজন্য ও বলে, হ্যাঁ যুবরাজ, আমি শিনল্যাং। এটা শুনে তো ইয়াও হতবাক হয়ে যায় আর বলে, তুমি কি বলছো? তুমি শিনল্যাং মানে? ইউতাং বলে, কেন? আন্টির কি বিশ্বাস হচ্ছে না যে ও শিনল্যাং? কেন হচ্ছে না? তখন তাংলি বলে, কেন, তোমার কি আমাকে ভুয়া মনে হচ্ছে নাকি? ইয়াও বলে, না, আর ভাবে যা ইচ্ছে তা করুক, আমার তর্ক করার কোনো দরকার নেই। তখন ইউতাং ইমপ্রেসকে বলে মিস তাংলির সাথে তার বিয়ে ঠিক করা হোক। ইমপ্রেস রাজি হয়ে যায় আর তাংলি অনেক খুশি হয়। এরপর ইয়াও গাড়িতে আসলে দেখে জিং ওকে নিতে এসেছে। তখন ইয়াও বলে, ভোজে আজ কি হয়েছে? শিনল্যাং আসলে তাংলি, কিন্তু জিং সেটা বিশ্বাস করে না, কারণ শিনল্যাং অনেক ট্যালেন্টেড মেয়ে, এটা তাংলি হতেই পারে না। যা শুনে ও খুব খুশি হয়। জিং একটি বই পড়ছিল আর সেটা ছিল ইয়াওয়ের লেখা উপন্যাসটা। জিং লজ্জা পেয়ে বলে, এটা মহারাজ আমাকে দিয়েছে, শিনল্যাংয়ের লেখা উপন্যাস। জিং মহারাজের সাথে দেখা করতে গিয়েছিল। তখন মহারাজ বলে, সবে তুমি সুস্থ হয়েছ, তবে তোমার পা এখনো তেমনই। জিং দাঁড়িয়ে দেখায় যে ওর পা একদম ঠিক আছে। তখন মহারাজ বলে, বড় ভাই হিসেবে তোমাকে কিছু টিপস দেই, যেহেতু সবে বিয়ে করেছো। এই উপন্যাসটা পড়ো, শহরে খুবই জনপ্রিয় হয়েছে, এজন্যই জিং এটা পড়ছিল। অন্যদিকে ইউতাং সে উপন্যাসটা পড়ছিল আর ভাবে গল্পের নায়িকা আর ইয়াওয়ের শৈশব একদম মিলে যায়। তাহলে ইয়াও কি আসল শিনল্যাং? না, তা হতে পারে না, এটা কোইন্সিডেন্স হবে। ও একটু ঘুমিয়ে পড়লে আগের জন্মের ঝলক দেখতে পায়, যেদিন ও ইয়াওকে বিয়ে করেছিল। তখন ও ভাবে, এসব কি দেখছি আমি কদিন ধরে, আমাকে ইয়াওয়ের চিন্তা কমাতে হবে। পরদিন জিং উপন্যাস পড়তে পড়তে দেখে সেখানে লেখা নায়ক আর নায়িকা একটি লেকের পাড়ে গোধূলি লগ্নে একে অপরকে কিস করে। এতে ও নিজেও ইয়াওকে নিয়ে সে কল্পনা দেখতে থাকে আর ইয়াওকে বলে, চলো না কাল আমরা লেকের পাড়ে যাই। ইয়াওয়ের মনে পড়ে আগের জন্মে কালকের দিন ইউতান ওকে লেকের পাড়ে নিয়ে খুব অপমান করেছিল, কিন্তু এবার ওর সাথে জিং আছে, তাই ও রাজি হয়ে যায়। এদিকে ইউতান তাংলি আর তার ভাইয়ের সাথে বসেছিল, তারা নিজেদের মধ্যে গল্প করছিল। সেখানেই মূলত ইয়াও আর জিং পৌঁছায়। তারা নিচ তলায় একসাথে বসেছিল। একজন দাস এসে ইউতাংকে বলে, এখানে ইয়াও এসেছে। যা শুনে ইউতাং ভাবে ইয়াও ওকেই দেখতে এসেছে, তাই ও গিয়ে বলে, তাহলে আন্টিকে বলো উপরে আসতে। দাস গিয়ে এই কথা বললে ইয়াওয়ের মেজাজ খারাপ হয়ে যায় যে আমি এসেছি জিংয়ের সাথে, আমি ওখানে কেন যাব? কিন্তু জিং বলে, যুবরাজের আদেশ আমরা কি করে অমান্য করতে পারি, ইয়াওয়ের সাথে আমিও যাব। ওরা সেখানে আসলে শুনতে পায় তাংলির ভাই ইয়াওয়ের ভাইয়ের নামে আজব কথা বলছে, যে ইয়াওয়ের ভাই খুবই ভীত ছিল, সে নাকি যুদ্ধই করতে পারত না। এসব কথা শুনে ইয়াও অনেক রেগে যায় আর ও দৌড়ে এসে তার মাথায় আঘাত করে। তাংলি বলে, তুমি এটা কি করলে? ভাই যুবরাজের গেস্ট, তুমি তাকে অপমান করছো। ইউতাং কিছু বলতে চাইলে ইয়াও বলে, আমার ভাই রাজ্যের জন্য নিজেকে ত্যাগ করেছে, একজন শহীদের জন্য আপনি তো ডিফেন্ড করলেন না। ইউতান চুপ হয়ে যায়। ভাই বলে, আমার বোন বিখ্যাত লেখক, তোমার খবর আছে। তখন ইয়াও সে উপন্যাস সম্পর্কে তাংলিকে কতগুলো প্রশ্ন করে, কিন্তু তাংলি একটা উত্তরও দিতে পারে না, যাতে ইউতাং অবাক হয়ে যায় যে তাহলে তাংলি শিনল্যাং নয়, তাহলে শিনল্যাং কে? তুমি কি আসল শিনল্যাং? ইয়াও বলে, হ্যাঁ, আমি আসল শিনল্যাং, আর এই নাম রেখেছিল আমার দাদা। ভাই আরো কথা বলতে থাকলে ইয়াও ওকে একের পর এক চড় মারতে থাকে আর ভাবে আগের জন্মে আমি ওদের সহ্য করেছি, কারণ তখন আমার কেউ ছিল না, কিন্তু এখন আছে। ভাই উল্টো ওকে চড় মারতে চাইলে জিং চলে আসে আর থামতে বলে।
ও ইয়াওকে ডাকে। ইউতাং বলে, আঙ্কেল এখানে কেন? জিং বলে, আমি দেখতে এসেছি আমার স্ত্রীকে তুমি কেন দেখা করতে ডেকেছ, কিন্তু এখন দেখছি ওর গায়ে হাত তোলা হচ্ছে। ভাই বলে, উনি আমাকে আঘাত করেছেন। তখন জিং বলে, তুমি একজন শহীদের নামে কথা বলেছ, আমি নিজে সেই যুদ্ধে ছিলাম। তখন সে ক্ষমা চাইতে থাকে। তাংলি বলে, ইয়াও, তুমি যুবরাজকে ফাঁসাতে এখানে এসেছো, আর প্রিন্স জিংকেও নিয়ে এসেছো। তুমি তাকে পছন্দ করতে, তাহলে তার আঙ্কেলকে বিয়ে করলে কেন? ইউতাং ওকে চুপ করতে বলে। জিং বলে, আমি নিজে ইয়াওকে এখানে ঘুরতে আসতে বলেছি, ওদের নিয়ে যাওয়া হচ্ছিল তখন তাংলি হেল্প চাইলে ইউতাং বলে, তুমি নিজেকে লেখক দাবি করছো, তুমি একটা ফ্রড। ওদের নিয়ে যাওয়া হয়। তখন ইয়াও আর জিং চলে আসে, যা দেখে ইউতাং অনেক রেগে যায় যে ইয়াও আমাকে পছন্দ করত, ওর উপর আমার হক আছে। অন্যদিকে তারা বাড়িতে পৌঁছালে আমরা একটি মেয়েকে দেখি যে জিংকে ভাইয়া বলে ডাকছিল। ওর নাম চাও। চাও জিংয়ের সাথে ভালো ব্যবহার করলেও ইয়াওকে বেশি পাত্তা দেয় না, আর ওকে একাই নিয়ে চলে আসে। তখন ন্যানি বলে, মেয়েটা এতিম, ওর বাবা জেনারেল ছিল, সে যুদ্ধে মারা যাওয়ার সময় বলে গেছে তার মেয়েকে ভালো করে মানুষ করতে। চাও বয়সে অনেক ছোট। ইয়াও ভাবে, তাহলে কি একেই জিং অনেক আগে থেকে ভালোবাসে? ও জিজ্ঞেস করে, আপনি কি বলতে পারেন যে জিং কাকে পছন্দ করে? ন্যানি বলে, আমি যতদূর জানি মেয়েটা বয়সে অনেক কম, তার বাবা জেনারেল ছিল, মেয়েটার পরিবারের কেউ বেঁচে নেই, এমন মেয়ে। ইয়াও ভাবে এসব কিছুই চাওয়ের সাথে মিলে যায়। চাও ইয়াওয়ের জন্য অনেক জেলাস হচ্ছিল যে ইয়াও জিংকে জোর করে বিয়ে করেছে, না হলে জিং আমাকেই বিয়ে করত। এজন্য ও অনেক খরচ করতে থাকে। এত খরচ কোথায় হচ্ছে জানতে পেরে ইয়াও চাওয়ের কাছে আসে। দেখা যায় চাও অনেকগুলো ফুল দিয়ে সাজিয়েছে জিংয়ের জন্য। ইয়াও বলে, এসব ফুলের জন্য অনেক খরচ হচ্ছে, তোমার এগুলো বন্ধ করতে হবে। যাতে চাও উল্টো ইয়াওকে অনেক কথা শুনিয়ে দেয়। তখন সেখানে জিং আসে আর বলে, চাও, এখানে সব দায়িত্ব এখন ইয়াওয়ের কাছে, তাই তুমি যাই করবে ইয়াওকে জিজ্ঞেস করতেই হবে। ইয়াও আমার স্ত্রী, তাই ওকে সম্মান করো। চাও তাকে সরি বলে আর বলে, ঠিক আছে, আমি আর এখানে থাকবো না। তুমি এতদিন আমাকে রক্ষী দিয়ে প্রোটেক্ট করেছো, তার জন্য ধন্যবাদ। ও বের হয়ে যেতে চাইলে তার দাসী বলে, ম্যাডাম, আপনি কোথায় যাবেন? আপনার তো যাওয়ার জায়গা নেই। এসব দেখে ইয়াও ভাবে চাওকে জিং পছন্দ করে, তাই ওকে যেতে দেওয়া ঠিক হবে না। তাই ইয়াও ওকে থাকতে বলে, কিন্তু এরপরেও ওর মন খারাপ ছিল। তাই জিং বলে, মেয়েটার বাবা ওকে আমার দায়িত্বে রেখে গেছে, তাই আমি ওকে ফেলতে পারি না। ইয়াও বলে, চাওকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি কি ওকে পছন্দ করেন? এই কথা জিং শুনতে পায় না, কারণ সেখানে উবাই চলে এসেছে। ও ঘোড়া বের করেছে কারণ তারা যুদ্ধে যাচ্ছে। ইয়াও বলে, মানে কি, আপনি ঠিকমতো সুস্থই হননি, এখনই চলে যাবেন? জিং ওর নিজের টোকেন আর সিক্রেট খাজানার চাবি দিয়ে দেয়। তখন ইয়াও বলে, আমি আপনার অপেক্ষায় থাকব। তারা চলে যায়। এদিকে চাও ভাবে, ভালো সুযোগ পেয়েছি। অন্যদিকে মহারাজ রানীকে বলে, শুনলাম তুমি নাকি তাংলিকে ক্রাউন প্রিন্সেস ঘোষণা করেছ। রানী বলে, হ্যাঁ। তখন মহারাজ অনেক রেগে যায় যে রাজ্যের এত বড় একটা সিদ্ধান্ত তুমি একা কি করে নিতে পারো, এটা পুরো রাজ্যের ব্যাপার। রানী বারবার ক্ষমা চাইতে থাকে। মহারাজ বলে, যা হবার হয়েছে, এখন বিয়ের দিন ঠিক করো। অন্যদিকে ইউতাং আগের জন্মের স্বপ্ন দেখতে থাকে। ইয়াও মারা যাওয়ার পর ও জানতে পেরেছিল যে তাংলি আসল শিনল্যাং নয়। তখন তাংলি বলে, আমি তোমাকে মিথ্যে পরিচয়ে বিয়ে করেছি, কারণ আমি ইয়াওকে হিংসে করি। ইয়াও আসলে শিনল্যাং। ও তোমাকে কতটা ভালোবাসতো তুমি সেটা দেখেও দেখোনি। এখন ও বেঁচে নেই, তোমারও কেউ নেই। ইউতাং ওকে মেরে ফেলে, কিন্তু তাংলি তবুও হাসছিল। যাই হোক, এসব স্বপ্ন দেখে ইউতাং বুঝতে পারে ওর পুনর্জন্ম হয়েছে। ও তাই তাড়াতাড়ি ইয়াওয়ের কাছে যায় আর বারবার বলতে থাকে একটি সুযোগ দেওয়ার জন্য, কিন্তু ইয়াও সাফ সাফ না করে দেয় আর চলে আসে। ইউতাং ভাবে, আমি আরেকটা সুযোগ পেয়েছি, তোমাকে আমি নিজের করবই। যাওয়ার সময় চাও ওকে ডাকে আর বলে, আমি হলাম জিংয়ের ছোটবেলার ভালোবাসা। আপনার আর আমার উদ্দেশ্য একটাই, ইয়াওকে জিংয়ের কাছ থেকে দূরে সরানো। ইউতাং বলে, ঠিক আছে, তুমি আমার জন্মদিনের ভোজে এসো। ইউতাং এর জন্মদিনের ভোজের দিন
ইয়াও আসলে সবাই ওর নামে সমালোচনা করতে থাকে। তখন ইউসি সবার সাথে তর্ক করে, ইয়াওকে বাঁচায় আর বলে, সরি, আমি আগে জানতাম না যে তুমি শিনল্যাং, আমি তোমার অনেক বড় ফ্যান। ইয়াও বলে, সমস্যা নেই, এমনিতেও আমি অন্যদের কথায় কান দিই না। জন্মদিনের গিফট হিসেবে ইয়াও ইউতাংকে একটি বড় বই উপহার দেয়, যাতে ইউতাং অনেক অপমান বোধ করে আর সেটা ফেলে দেয়। তখন ইউসি বলে, তোমার না লাগলে আমি রেখে দেই। ইউতাং ইয়াওকে ড্রিঙ্কস অফার করলে ইয়াও বলে, আমি ড্রিঙ্কস করি না। চাও বলে, এমন করার কি আছে, যুবরাজ দিচ্ছে একটু খাও। ইয়াও খায় না। তখন চাও সেটা খেয়ে নেয় আর বলে, ড্রিঙ্কসে কিছুই নেই, তুমি শুধু শুধু চিন্তা করছো। আর মনে মনে ভাবে, ড্রিঙ্কসে ড্রাগ মেশানোর মতো কাঁচা কাজ আমরা করব না। এরপর একটি দাসী এসে ইয়াওয়ের গায়ে ড্রিঙ্কস ফেলে দেয় আর ক্ষমা চাইতে থাকে। তখন দাসী বলে, ওই ঘরে জামা কাপড়ের ব্যবস্থা করা আছে, চলুন আমি নিয়ে যাই। দাসী ওকে সেখানে নিয়ে গেলে পেছন থেকে দরজা লাগিয়ে দেয়। সেখানে সুগন্ধির সাথে ড্রাগ মেশানো ছিল, যা স্মেল করে ইয়াও মাতাল হয়ে যেতে পারে। অন্যদিকে জিং যুদ্ধ শেষ করে ফিরছিল। তখন ওকে বলে, এখন ইয়াওয়ের নিশ্চয়ই জন্মদিনে ভোজে আছে, চলো ইয়াওকে পিক করি। অন্যদিকে দাসী এসে চাওকে বলে, ম্যাডাম, ইয়াওকে ঘরে আটকে দিয়েছি। চাও সেটা দেখতে আসলে দেখে ঘরে কেউ নেই, উল্টো ওকে ঘরে আটকে দেওয়া হয় আর সেই সুগন্ধির জন্য ও অজ্ঞান হয়ে যায়। যাই হোক, এরপর ইউতাং সেখানে আসে আর বিছানায় চাওকে শুয়ে থাকতে দেখে ভাবে ইয়াও। ও সেখানে গেলেই চাওকে দেখে ভয় পেয়ে যায়। চাও পুরোপুরি মাতাল ছিল আর ইউতাংকে মনে করছিল জিং। ও খালি ইউতাংয়ে গায়ে পড়তে থাকে। ইউতাং নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তখন ওদিক দিয়ে ইয়াও আর ইউসিয়ে যাচ্ছিল। তারা এসব শব্দ শুনে সেখানে আসে। তখন ইউতাং বলে, আমাকে বাঁচা, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু ও এমন করছে। চাওয়ের জ্ঞান ফেরানো হয়। তখন ইয়াও দেখে সেখানে সুগন্ধির ছাই পড়ে আছে আর বলে, নিশ্চয়ই কাউকে ফাঁসানোর চেষ্টা চলছিল। চাও বলে, আমাকে ফাঁসানো হয়েছে, এই ইয়াও তুমি আমাকে ফাঁসিয়েছ। ও তাকে হেয়ারপিন দিয়ে আঘাত করতে গেলে জিং সেটা ধরে ফেলে। ইয়াও অবাক হয়ে যায় যে জিং দাঁড়াতে পারছে। চাও জিং এর কাছে বলতে থাকে, ইয়াও আমাকে ফাঁসিয়েছে। তখন জিং ওকে ধাক্কা দেয়। ইয়াও বলে, আমি বলছি আসলে কি হয়েছে, আমাকে ফাঁসানোর চেষ্টা চলছিল। আর সেই দাসীকে নিয়ে আসা হয়। দাসী সব স্বীকার করে নেয়। জিং অনেক রেগে গেলে চাও বলে, তোমার তো খুশি হওয়ার কথা, ও তোমাকে জোর করে বিয়ে করেছে, তুমি তো আমাকে ভালোবাসো। জিং বলে, ছোটবেলা থেকে আমি শুধু একজনকে ভালোবাসি, সেটা হলো ইয়াও। তোমাকে তোমার বাবা আমার হাতে দায়িত্ব দিয়েছিল, তাই বলে আমি খেয়াল রাখছিলাম। যা শুনে চাও একদম টাসকি খেয়ে যায়। জিং বলে, ইউতাং, যুবরাজ হয়েও তুমি এরকম ষড়যন্ত্র করেছো, তোমার বিচার আমি মহারাজের কাছে চাইব। যাই হোক, এরপর তারা বাড়ি ফিরে আসলে ইয়াও অনেক লজ্জা পাচ্ছিল, কারণ ও এখন জানে জিং ওকে ছোটবেলা থেকে পছন্দ করে। জিং ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আমি কদিন ধরে একটি স্বপ্ন দেখছি যেখানে তুমি মারা গেছো। তোমার বিয়ে ইউতাং এর সাথে হয়েছিল। এটা স্বপ্নের মতো লাগে না, একদম বাস্তব। ইয়াও বুঝতে পারে জিং এরও পুনর্জন্ম হয়েছে, তাই ও বলে, স্বপ্নের কথা ভুলে যাও, বাস্তবের দিকে তাকাও। জিং বলে, ঠিক আছে, আর ইয়াওয়ের কাছে আসতে শুরু করে। ও ইয়াওকে কিস করে দেয় আর আজ তারা প্রথমবারের মতো নাইট স্পেন্ড করে। যাই হোক, পরদিন ইয়াও ঘুমিয়েছিল আর জিং ওর খেয়াল রাখছিল। তখন উবাই এসে জিং এর কানে কানে বলে, রাজপ্রাসাদে যুবরাজ ঝামেলা করছে। জিং সেখানে আসে আর শুনতে পায় ইউতাং বলছে ও ইয়াওকে বিয়ে করতে চায়। জিং এর কাছ থেকে ইয়াওকে ডিভোর্স করে তার সাথে বিয়ে দেওয়া হোক। এসব শুনে মহারাজ হতবাক হয়ে যায়। জিং রেগে ফায়ার হয়ে দাবি জানায় যে এই যুবরাজ আমরা মানি না, তাকে এই পদ থেকে বিতাড়িত করা হোক। সে অন্যের বউকে কেড়ে নিতে চাইছে। যদি মহারাজ আমাদের দাবি না মানে তাহলে আমরা লড়াই করব। সেখানে অনেক সৈন্যরা হাজির হয়। এতে বাধ্য হয়ে মহারাজ ইউতাংকে যুবরাজ পদ থেকে দূর করে আর ইউতাংকে কারাগারে নিয়ে যাওয়া হয়। পরে দেখা যায় ইউতাংকে, যাকে একটি রুমে আটকে রাখা হয়েছে। যতই হোক যুবরাজ ছিল তো, তাই কারাগারে দেয়নি আর কি। কিন্তু ইয়াওকে হারিয়ে ও একদম পাগল হয়ে গেছে আর বলতে থাকে, একবার আমি মারা গেছি বলে পুনর্জন্ম পেয়েছি, আবার মরলে আমি আবার সুযোগ পাবো আর ইয়াওকে বিয়ে করতে পারবো। এজন্য ও নিজেই নিজেকে শেষ করে ফেলে।
অবশ্যই ওর আবার পুনর্জন্ম হয়নি। যাই হোক, এরপর আমরা কিছু বছর পরের সিন দেখতে পাই, যেখানে ইয়াও আর জিং একসাথে ছিল, আর তাদের দুজন ছেলে মেয়ে ছিল যারা একসাথে খেলা করছিল। ইয়াও বলে জিং এর মতামত নিয়েই নতুন যুবরাজ সিলেক্ট করা হয়েছিল, যে বর্তমানে রাজা, কারণ মহারাজ অসুস্থ হয়ে মারা গেছেন। বর্তমান রাজা অনেক ভালো করে রাজ্য চালাচ্ছে, যেখানে সকল প্রজারাই খুশি, আর এতেই আমরা খুশি। আমার পুনর্জন্মের জন্য আমি নিজের ভাগ্য বদলাতে পেরেছি। তাদের হ্যাপি ফ্যামিলি দেখিয়েই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর এত লেট ভিডিও আনার জন্য আমাকে ক্ষমা করো। বাই।